the community of Bini has a lot of question. You wake up in the morning and suddenly you see যে ইরানে যুদ্ধ লাগছে, right? What's the first thing you do? Separate the noise from the sound. There's a new qualification required for asset managers. Right. That's probably to become a fortune teller. Why do you think the UCB income fund particularly is so successful? How do you invest your money? That's a very good question. I wanted to focus on more about you as a person as well as UCB as a fund. I think fund managers reflect the fund that they're managing and vice versa as well, right? Right. So if you think about it, like you are managing one of the largest funds in Bangladesh. It's like if you combine all the funds, 350 crores এর মতো হবে, I guess. কারেন্টলি আমাদের SMA সহ আমরা যেটাকে বলি সেপারেটলি ম্যানেজড অ্যাকাউন্ট, Okay. ওইটা সহ হচ্ছে আমাদের টোটাল ফান্ড সাইজ এখন 1,000 কোটি টাকার উপরে। ওই সেপারেটলি ম্যানেজ ফান্ড ওইটা তো আই থিঙ্ক রিটেল ইনভেস্টার্সরা অ্যাক্সেস পায় না। না, বাংলাদেশের যে মিউচুয়াল ফান্ড রেগুলেশন, এটা 2001 সাল থেকে মিউচুয়াল ফান্ড যে রেগুলেশনটা আছে ওইটাতে রিটেল ইনভেস্টাররা অ্যাক্সেস পায় না ম্যানেজ অ্যাকাউন্ট। ওটা কি ইনস্টিটিউশনসের জন্য? ওটা হচ্ছে অনলি ইনস্টিটিউশনের জন্য। সো রিসেন্টলি তো আমাদের মিউচুয়াল ফান্ড রেগুলেশন একটা আপডেট আসে 2025-এর নভেম্বরে। সো ওটাতে আমরা ট্রাই করেছিলাম যাতে রিটেল ইনভেস্টাররা একটু অ্যাক্সেস পায়, বাট ওটাতেও আসলে আমাদেরকে রেগুলেটররা অ্যালাউ করেনি। এটারও পার্টিকুলার রিজন আছে, কারণ মিউচুয়াল ফান্ড যেটা মিউচুয়াল ফান্ড ইটসেলফ কিন্তু শুড বি টার্গেটেড টুয়ার্ডস রিটেল ইনভেস্টার। ইট শুড বি। সো আমি যদি আমাদের শুধু মিউচুয়াল ফান্ডের কথা বলি, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে মিউচুয়াল ফান্ডে আমরা ম্যানেজ করছি 408 কোটি টাকা। I saw basically it was I think তাহলে বাড়ছে because December It was পর্যন্ত portfolio less than 300. I think. so এক কোয়ার্টারে it's a huge jump. So it's doing very well, right? সো এই কোয়ার্টারটা এই কোয়ার্টারটা আমাদের জন্য ভালো গেছে, এবং এই যে 408 crore 408 কোটি টাকা, এর মধ্যে 368 কোটি টাকাই হচ্ছে একটা ফান্ডে, যেটা হচ্ছে ইউসিবি ইনকাম প্লাস ফান্ড, যেটা হ্যাজ বিকাম আওয়ার ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আর কি। যেটা হচ্ছে মেইনলি একটা ফিক্সড ইনকাম ফান্ড, যেটাতে আমরা ট্রেজারি বন্ড, ব্যাংকের কর্পোরেট বন্ড, সাবঅর্ডিনেট বন্ড, এফডিআর, এরকম ডিফারেন্ট ফিক্সড ইনকাম অ্যাসেটে ইনভেস্ট করে আমরা ইনভেস্টরদের জন্য একটা রিটার্ন জেনারেট করে থাকি। Okay. So I think fixed income fund নিয়ে I have a lot of questions, Right. but before that, let's say you manage such a big fund and I'm sure there's a lot of things তোমার হ্যান্ডেল করতে হয় every day. রাইট। So let's talk about one scenario. You wake up in the morning and suddenly you see যে ইরানে যুদ্ধ লাগছে, right? What's the first thing you do? Like how you being a manager of such a big fund, রাইট। what are the steps that you take বা কোনো precautionary বা কোনো even future looking কোনো steps নাও কিনা? What do you do like at that point? So the first thing we try to do is get data or information from very authentic sources. Right. So ফান্ড ম্যানেজার হিসেবে বা ইনভেস্টমেন্ট ম্যানেজার হিসেবে ইউ হ্যাভ টু সেপারেট দ্য নয়েজ ফ্রম দ্য সাউন্ড। সিম্পল। সো অ্যাকচুয়ালি নয়েজটা কি, সো ওইটা ইউ হ্যাভ টু কাট ইট ডাউন। ইফ আই গিভ এন এক্সাম্পল, এই ইরান ওয়ারের আগে দেয়ার ওয়াজ আ ভেনিজুয়েলা অ্যাটাক বাই ইউএস, রাইট? ওটা নিয়েও কিন্তু দেয়ার ওয়ার আ লট অফ নয়েজ, বাট দ্য ইম্প্যাক্ট ওয়াজ নট সাপোজ টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য ইরান ইম্প্যাক্ট ওয়াজ, রাইট? সো ভেনিজুয়েলাটা উই have to cut it down. Better example if I say যে আমরা লাস্ট বার কি করলাম, when Russia Ukraine war started back in 2022. So ওই সময় what we did is we tried to get as much information from authentic sources as possible, এবং ওইটার বেসিসে আমরা আমাদের একটা ভিউ ফর্ম করলাম। সো ভিউ ফর্ম করলাম যে হচ্ছে ফাইন, দিজ আর দ্য ফ্যাক্টরস, পার্টিকুলারলি বাংলাদেশের এক্সটার্নাল সেক্টরটা এইভাবে ইম্প্যাক্টেড হবে, ওইটার জন্য নাও হাউ ডু আই পজিশন আওয়ারসেলফ অর হাউ ডু আই পজিশন আওয়ার ফান্ড। সো এখানে ধরেন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যাজ আ ফান্ড ম্যানেজার বা অ্যাজ আ পার্সোনাল ইনভেস্টার, প্রথম জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু লুক অ্যাট ইয়োর টাইম হরাইজন। সো আমার ফান্ড যদি এমনভাবে স্ট্রাকচার করা হয় যেটা লং টার্ম রিটার্নের জন্য এটা পয়েসড বা ওইভাবে স্ট্রাকচার, দেন ইট মেক্স ইট আ বিট ইজিয়ার। সো আমাকে দেখতে হবে এই যে ইরান ওয়ার হচ্ছে বা রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে, হোয়াট ইজ দ্য 3-year ইম্প্যাক্ট or what is the 5-year impact? এই ওয়ারটা যদি 4 weeks চলে তাহলে এই ইম্প্যাক্ট হবে, এই ওয়ারটা যদি 8 weeks চলে তাহলে এই ইম্প্যাক্ট হবে। সো ইরান ওয়ারের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করলাম, সো প্রথমে হচ্ছে আমরা এরকম কয়েকটা টাইম লাইন বেস করে কয়েকটা সিনারিও ডেভেলপমেন্ট করছি। সো লেটস সে ইফ দ্য ওয়ার গোজ ফর 4 weeks,
if the war goes on for 8 weeks, if now it's longer than that. Yeah. So এটার উপর And it বেস doesn't seem করে like it's থেমে যাবে না হঠাৎ করে। না, এটার উপর বেস করে going to হঠাৎ be- করে থেমে যাবে না। It's going to be ongoing for some time. রাইট। সো এখন ডিপেন্ড করে এইটা যে হচ্ছে এইটাতে বাংলাদেশের উপর ইম্প্যাক্টটা কি। সো বাংলাদেশের আমরা অ্যাজ আ ফান্ড ম্যানেজার যে কয়টি ইকোনমিক ইন্ডিকেটর আমরা দেখি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট উড বি ইন্টারেস্ট রেটস। সো ইন্টারেস্ট রেটের নিয়ে যদি আমাদের একটা ভিউ আমরা ফর্ম করতে পারি, এই ভিউটার উপর বেস করে কিন্তু আমার সবগুলো ইনভেস্টমেন্ট ডিসিশন আসে। সো ভিউ ফর্ম করা বলতে কি যে ইন্টারেস্ট রেটটা একটা হচ্ছে ডিরেকশনাল ভিউ, এটা বাড়বে না কমবে, এইটার ইন্টেন্সিটিটা কত হবে, বাড়লে কতখানি বাড়বে, কমলে কতখানি কমবে, টেনিউরটা কত হবে, কতদিন ধরে বাড়বে, এই কয়টা নিয়ে ইফ সামওয়ান হ্যাজ আ ক্লিয়ার ভিউ, সেটা পার্সোনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক বা অ্যাজ আ ফান্ড ম্যানেজার, দ্যাট পার্সন ক্যান ডু ভেরি ওয়েল। সো কামিং ব্যাক টু বাংলাদেশের ইন্টারেস্ট রেট সাইকেল, আমরা কিন্তু আমাদের দেশে কোভিডের পরে এবং তারপরে যে রাশিয়া ইউক্রেন ওয়ার, এটার পরে কিন্তু আমরা ইন্টারেস্ট রেট সাইকেলে একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখলাম। সো ইন্টারেস্ট রেট হচ্ছে আস্তে 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 বাড়লো। আই থিঙ্ক ইফ আই রিমেম্বার কারেক্টলি 2024 নভেম্বরে এটা 20 বছরের রেট, আই থিঙ্ক ইট ওয়েন্ট আপ টু 12.45 or 12.75 এরকম একটা রেটে গেল 2024 অক্টোবর নভেম্বর। Right, and তখন অনেকজন 20 বছর বন্ডে লক করে ফেলছিল। তখন হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড ইনভেস্টমেন্ট ডিসিশন অ্যাকচুয়ালি। সো এখন হচ্ছে ধরেন এইখানে এই পর্যন্ত যে আবার আস্তে আস্তে 24-25 কিন্তু বাংলাদেশের যেটা ন্যাচারাল ক্রেডিট সাইকেল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট কমার কথা, এবং ওটা কিন্তু আস্তে 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 কমছিল। It was going down. সো ইট ওয়াজ গোয়িং ডাউন। পোস্ট অগস্ট আমাদের যিনি নতুন গভর্নর আসলেন, হি টুক সাম Right. গুড স্টেপ। সো ওইটার জন্য উনি কিন্তু ইন্টারেস্ট রেটটাকে একটা জায়গায় ল্যান্ড করানোর একটা চেষ্টা করছিলেন, এবং বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি চেষ্টা এখনও করছে। বাট দেন দিস ইরান ওয়ার হ্যাপেন। সো ইভেন আপনি যদি এই এপ্রিল মাসের ডেটা দেখেন, সো লেটসে আমাদের গতকালকে যেটা হলো 20 ইয়ার বন্ডের অকশন হলো। সো 20 ইয়ার বন্ডের অকশন হচ্ছে 10.6 থেকে ইট ওয়েন্ট আপ টু 11.23। সো ইটস ক্লোজ টু 65 বেসিস পয়েন্টের একটা জাম্প। Right. 10 বছরেরটাতে ইট ওয়াজ 70 বেসিস পয়েন্ট জাম্প। সো ইট ক্লোজড অ্যাট 10.98। সো বাংলাদেশে আমাদের যে ন্যাচারাল একটা ক্রেডিট সাইকেল ছিল, যে আস্তে আস্তে ইন্টারেস্ট রেট কমে আসবে, ইন্টারেস্ট রেট কমে আসলে হচ্ছে ইকোনমি গ্রো করবে, ব্যবসা বাণিজ্য আবার হবে। আমাদের দেশে তো ব্যবসা বা পার্টিকুলারলি ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর ক্রেডিট, এগুলো তো অনেকদিন ধরে স্ট্যাগনেন্ট। Right. সো এটা আস্তে আস্তে বাড়বে। পোস্ট ইলেকশনের পরে মানুষের একটা এক্সপেকটেশনও হাই ছিল, একটা পজিটিভ সেন্টিমেন্ট ছিল। কিন্তু এরপরে হচ্ছে ইরান ওয়ারের জন্য দ্য ক্রেডিট সাইকেলটা এমন একটা জায়গায় গেল যে আমরা যে ন্যাচারালি ড্রপ করার কথা It's ওইটা in থেকে fact আমরা একটু reversing. সরে গেল। It's in fact reversing, right? আবার উপরে Reversing. Right. সো এখন ডিপেন্ড করে যে হোয়াট ইজ গোয়িং টু বি দ্য লং টার্ম ভিউ, রাইট? সো লং টার্ম ভিউতে ধরেন একটা হচ্ছে যে দ্য কমোডিটি সাইকেল, যেহেতু ইরান ওয়ারের কারণে তেলের দাম বাড়ছে, সো সব ধরনের কমোডিটির দামই বাড়ছে। বাট কমোডিটি সাইকেলের ক্ষেত্রে আমাদের দেশের 2-3 বছর হয়তো কষ্ট হবে। আমরা মনে হয়, ইফ আই এম নট রং, ক্লোজ টু $10 বিলিয়ন পেট্রোলিয়াম প্রোডাক্ট ইম্পোর্ট করি। সো ওটা যদি 20% বাড়ে, সো এখানে আপনার আরও 2 to 3 বিলিয়ন বা $4 বিলিয়ন বেশি পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাকে ইম্পোর্ট করতে হবে। ইফ আই এম নট রং, আমরা মনে হয় ক্লোজ টু $5 বিলিয়ন ফার্টিলাইজার ইম্পোর্ট করি। সো ইফ দিস ফার্টিলাইজার প্রাইস ইনক্রিসেস, সো তখন আমাদের বেশি দাম দিয়ে ইম্পোর্ট করতে হবে। সো ওটাই আমাদের যে এক্সটার্নাল অ্যাকাউন্ট আছে, আমাদের যে বিওপি আছে, ওইটার উপর তো একটা প্রেশার পড়বে। সো দ্যাট ইজ ওয়ান থিং। আর সো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমরা রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে যেটা দেখছি, আই থিঙ্ক উইবারও দ্য অয়েল প্রাইস ওয়েন্ট টু ক্লোজ টু $120 পার ব্যারেল, বাট ইট কেম ডাউন টু 70 উইদিন 18 মান্থস। সো কমোডিটি সাইকেলের যে একটা মিন রিভার্টিং টেন্ডেন্সি আছে, সো ওইটার দিক থেকে হচ্ছে ওটা আস্তে আস্তে একটা লেভেলে ল্যান্ড করবে হোপফুলি। Right. আমি দুইটা জিনিস বলে শেষ করতে চাই। একটা হচ্ছে যে যখন এরকম কিছু হয়, বাংলাদেশের লং টার্ম গ্রোথ স্টোরি কিন্তু পজিটিভ। বাংলাদেশের লং টার্ম গ্রোথ স্টোরি পজিটিভ বলতে ইন টার্মস অফ আওয়ার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আপনি হচ্ছে মার্কেটে কি পরিমাণ পেনিট্রেশন করতে পারেন, মার্কেটে কত ব্যবসা করার জায়গা আছে,
any industry, let's look at mutual fund industry, it's 1% of GDP, less than 1% of GDP. India it's more than 15% of GDP. So industry গুলো এখনো structurally ready না. So there is a lot of room for those growth. So আমাদের যে long term growth story, আমাদের long term growth storyটা কিন্তু এখনো আছে. But second যে পয়েন্টটা, it is also true যে the uncertainty, especially after the Iran war, it has increased a lot. So আমার জন্য একটা ভিউ ফর্ম করা অ্যাজ আ ফান্ড ম্যানেজার, এটা আগে যতখানি কঠিন ছিল, এখন আফটার দিস ওয়ার ইট হ্যাজ বিকাম become more complex. more difficult, right? And to have conviction on my view, so it has become more difficult because of this uncertainty. Last 3-4 years, there's so many things have happened. Right. I think every variable is making সবকিছু complex বানিয়ে দিচ্ছে, right? Right. Just one আরেকটা variable add করি. Do you really think, or do you actually think যে de-dollarization has started? মানে এইটা নিয়ে অনেকজন স্পেকুলেশন করতেছে, হ্যাঁ মেবি দ্য ডলার পাওয়ার ইজ গোয়িং ডাউন, আমাদের যদি এখন সার্নলি চাইনিজ ইউয়ানে ট্রেড হয় ইন দি ইরান অয়েল অ্যান্ড এভরিথিং, Right. a lot of people have speculated যে হ্যাঁ আমেরিকান হেজেমনি কমে যাবে আচ্ছা, অ্যান্ড ডলারের উপর এইটাও কমে যাবে, মানে দ্য বেসিক্যালি ডিপেন্ডেন্সি অন দ্য ডলার কমেছে. Right. ডু ইউ হ্যাভ এনি ভিউ ইফ দিস ইজ হাউ মাচ ইউর ব্যাঙ্কিং অন দিস বা এরকম কিছু? মানে আই এম নট এ জিওপলিটিক্যাল এক্সপার্ট, সো এটাতে আমার জন্য ভিউ ফর্ম করাটা একটু কঠিন. বাট এটার আগে ধরেন, অ্যাজ ইউ হ্যাভ আস্ক, আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি. ধরেন আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 2015-16. সো অ্যাজ অ্যান অ্যানালিস্ট অর অ্যাজ আ ফান্ড ম্যানেজার, আমার জন্য কিন্তু জিওপলিটিক্স নিয়ে এত বেশি ঘাটাঘাটি করতে হতো না, মানে ব্যাক ইন 2015. সো দ্য জিওপলিটিক্যাল সিচুয়েশন মাচ মোর স্টেবল ছিল, was much more predictable ছিল. stable, much more predictable. এখন যারা অ্যানালিস্ট হচ্ছে, বা এখন আমরা যারা, উই হ্যাভ টু স্পেন্ড আ লট অফ টাইম অন জিওপলিটিক্যাল ইস্যুস. কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন ভাইয়া, যে ডলার আসলে এর রিজার্ভ কারেন্সি স্ট্যাটাসটা লুজ করবে কিনা, এইটা আসলে আমি জানি না. সো আমি আপনাকে একটা দুইটা ছোট পয়েন্ট বলতে পারি এই রিলেটেড. একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে there is a very interesting story, and if you guys have time, like I am not going to go deep into it. ব্রিটিশ পাউন্ড তো ডলারের আগে it used to be the reserve currency of the world. So ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটিশ পাউন্ডের কারেন্সি স্ট্যাটাস লুজ করার কিছু সিনারিও ক্রিয়েট হয়েছিল, বাট দে টুক সাম স্টেপস উইচ সাম অফ দোজ স্টেপস ওয়ার ডেট্রিমেন্টাল টু দেয়ার ইকোনমি অর টু দেয়ার পিপল. বাট ওই সময় যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, they took some steps to actually রিজার্ভ কারেন্সি স্ট্যাটাসটা ধরে রাখার জন্য. সো ব্রিটিশ পাউন্ডের রিজার্ভ কারেন্সি, যেটা 1920-এ শেষ হওয়ার কথা ছিল, এটা যে কিন্তু আলটিমেটলি শেষ হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে. সো দে মেনটেন দ্যাট রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস ফর অ্যানাদার 25 years. সো এখানে ইউএসেরও দে হ্যাভ সার্টেন স্টেপস, যেখানে হচ্ছে যে আপনি হচ্ছে রিজার্ভ কারেন্সি স্ট্যাটাসটা ধরে রাখার জন্য ইউ ক্যান ডু সার্টেন থিং, যেটা হিস্ট্রিক্যালি আমরা হিস্ট্রি পড়লে দেখি যেটা হয়ে আসছে. সেকেন্ড হচ্ছে যেটা, ওয়েন ইউ লুক অ্যাট দ্য চাইনিজ কারেন্সি, দ্য ইউয়ান, এইখানে হচ্ছে মানুষের ট্রাস্টের জায়গাটা নিয়ে চায়নার হচ্ছে আরও কাজ করার জায়গা আছে. সো ইউ ক্যান পিপল বিলিভ টু সাম এক্সটেন্ট, এটা তো কোনোটাই অ্যাবসোলুট না, বাট পিপল বিলিভ টু সাম এক্সটেন্ট যে ইয়ের যে রিজার্ভ কারেন্সি, ফেড হচ্ছে ইউএসডিকে ও ম্যানিপুলেট করবে না. কিন্তু পিপল ডু নট হ্যাভ দ্যাট সেম confidence on Chinese law. So when you are doing a lot of trade on that and you are sure যে না ঠিক আছে এটা মার্কেট বেস, ইউএসডি ইজ আ মার্কেট বেস ট্রেড, সবসময় মার্কেট বেস থাকবে, ওই সেম কনফিডেন্সটা যদি ইফ ইউ ক্যান গেট উইথ দ্য চাইনিজ গভর্নমেন্ট, সো দেয়ার আর লট অফ ফ্যাক্টরস হিয়ার, রাইট? সো if they can generate the confidence among the world, then it will be much more easier for them to establish that Chinese currency. I think there's a new qualification required for asset managers. Right. That's probably to become a fortune teller, right? And there's this recently blew up question, this Chinese professor or something, Professor Jiang. Yeah. I think এখন ওই qualifications গুলো লাগবে to become a asset manager. You have to kind of predict what's going to be happening, and obviously আরো complex হয়ে যাচ্ছে. But talking about the interest rate, right? Right. I have a lot of questions that I get from the community as well and Shopshu regarding the income fund. I think this is the clear winner for UCB, right? It's a huge fund. It's probably the biggest income fund in Bangladesh. Right. Before I go into the details, what do you think made it so successful? Why do you think the UCB income fund particularly is so successful compared to the other income funds out there?
আমি হচ্ছে এখানে একটু টেকনিক্যাল একটা রিজন আছে, Alright? সেটা আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে ইটস আ মার্ক টু মার্কেট ফান্ড। হ্যাঁ। সো বাংলাদেশে যতগুলো ফিক্সড ইনকাম ফান্ড আছে এর মধ্যে কিছু মার্ক টু মার্কেট ফান্ড আছে, বাকিগুলো মার্ক টু মার্কেট ফান্ড না। But isn't that and that's not regulated? মানে দ্যাটস যে নট তোমার সবগুলোই মার্ক টু মার্কেট হতে রেগুলেটর হবে হচ্ছে বা আমাদেরকে দুইটা অপশনই দেয়। ওকে সো রেগুলেটর বলছে আপনি আপনার একটা ফান্ড এটাকে চাইলে আপনি, আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বলি এইচএফটি ভার্সেস এইচটি, হ্যাঁ। হেল টু ম্যাচুরিটি ভার্সেস হেল ফর ট্রেডিং। সো বাংলাদেশের যেটা রেগুলেশন, ওই রেগুলেশনে ধরেন বলা আছে যে আপনি চাইলে দুইটাই করতে পারেন, সো ফার অ্যাজ আই নো। বাট তখন কি অ্যাপলস টু অ্যাপলস হয়? মানে না, ইন দ্যাট কেস কম্পারিজনটা অ্যাকচুয়ালি অ্যাপলস টু অ্যাপল হ্যাঁ। হয় না। একটু ওই নলেজটা না থাকলে রাইট you kind of have some deficiency in understanding, right? কোনটা Right. So, it's a very good point. So that's what we have to, like, as fund managers or আমরা যারা ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি নিতে কাজ করতে চাচ্ছি, we have to clarify this to the general people যে this is what's happening, right? So ইনকাম প্লাস ফান্ডটা সাকসেসফুল হওয়ার একটা বড় রিজন হচ্ছে ইটস আ মার্ক টু মার্কেট ফান্ড। সো একটা মার্ক টু মার্কেট ফান্ড যেভাবে কাজ করে, আমি যখন একটা ট্রেজারি বন্ড কিনি, বন্ডের প্রত্যেকদিন একটা মার্কেট প্রাইস থাকে উইচ মুভস উইথ দ্য ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে মার্কেটে বন্ডের দাম কমে, যদি ইন্টারেস্ট রেট কমে সেক্ষেত্রে মার্কেটে বন্ডের দাম বাড়ে। এবং এইটা আপনি জিসম আছে, মানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্র্যাক যে এই ট্রেজারি বন্ড এটার দাম হচ্ছে এত টাকা এত টাকা। সো একটা মার্ক টু মার্কেট ফান্ডে আমরা ডেইলি প্রাইসটা ট্র্যাক করি এবং ডেইলি প্রাইস অনুযায়ী আমরা রিপোর্ট। সো রিপোর্ট করলে যেটা হয় সেটা হচ্ছে যদি ইন্টারেস্ট রেট কমে আমার পোর্টফোলিওটার ভ্যালু বাড়ে, সো পোর্টফোলিওটার ভ্যালু বেড়ে যায় উইচ ইজ অ্যান আনরিয়েলাইজ গেইন। আবার যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন আবার পোর্টফোলিওটার ভ্যালু কমে যায়। সো এইটার জন্য আমরা মানুষকে একটা এক্সট্রা রিটার্ন দিতে পারছি, যেই রিটার্নটা হচ্ছে ধরেন যদি একটা ফান্ড মার্ক টু মার্কেট না করা হয় তখন হয়তো এটা দিতে পারছে না। সো টু গিভ ইউ দ্য এক্সাম্পল, আমাদের ফান্ডটা লঞ্চ হয় 2025 জুলাইতে, 2023 জুলাইতে। 23 জুলাই থেকে ইন 2.9 মান্থস আমাদের টোটাল রিটার্ন হচ্ছে 38.5%। সো অ্যানুয়ালাইজ ইট উড বি 12.5 বা একটু বেশি। আর এই লাস্ট এক বছরে এটা রিটার্ন ছিল 17.5%। সো নাও কামস ব্যাক টু এইখানকার রিস্কটা কি। সো এই যে ফান্ডটা ওঠানামা করে, ফান্ডটা যেহেতু মার্ক টু মার্কেট ফান্ড হচ্ছে ভোলাটাইল, যে যখন ইন্টারেস্ট রেট বাড়ে তখন ফর আ পিরিয়ড, ফর 1 week 2 week few months you can see the NAV is not increasing, মানে ফান্ডটার ভ্যালু বাড়ছে না, একই জায়গায় আছে বা কমছে। সো ইনভেস্টার যারা এই টাইপের ফান্ডে ইনভেস্ট করছেন দে শুড হ্যাভ আ ভেরি ক্লিয়ার আইডিয়া যে আমার এই ফান্ডটা দেয়ার ক্যান বি ভোলাটিলিটি, দিস ইজ আ মার্ক টু মার্কেট ফান্ড অর দিস ইজ আ নট আ মার্ক টু মার্কেট ফান্ড। আপনি যদি মার্ক টু মার্কেট ফান্ডে না যান, ইউ ক্যান ইনভেস্ট ইন এফডিআর। আপনার জন্য যদি মনে হয় যে ঠিক আছে 6 মাসে আমি ভোলাটিলিটিটা চাই না, সেক্ষেত্রে আপনি এফডিআর ইনভেস্ট করেন। আপনি যে এক্সট্রা রিটার্নটা পাচ্ছেন, ধরেন লাস্ট এক বছরে যারা ছিল দে গট 17.5% রিটার্ন, এই এক্সট্রা রিটার্নটা আপনি পাচ্ছেনই কিন্তু ভোলাটিলিটির জন্য। সো ভোলাটিলিটির তো দুইটা সাইডই আছে, যখন আপনার ইন্টারেস্ট রেট কমছে আপনার জন্য বেটার, ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক সাম মোর রিটার্ন। যখন ইন্টারেস্ট রেট বাড়ছে তখন ওই সেম কয়েনেরই ইটস জাস্ট দি আদার সাইড, রাইট? সো এই এক্সট্রা ভোলাটিলিটিটাই কিন্তু আপনার রিস্ক প্রিমিয়াম হিসেবে রিফ্লেক্টেড হচ্ছে আপনার এক্সট্রা রিটার্নটাতে। সেকেন্ড যেটা, মানে এটা তো একটা গেল, এটা একটা ভেরি টেকনিক্যাল ফ্যাক্টর, রাইট, যে মার্ক টু মার্কেট ফান্ডের জন্য কেন এটা বেশি হচ্ছে। যিনি ভোলাটিলিটিটা নিতে পারবেন না তার জন্য এই ফান্ডটা আসলে না, বুঝছেন? ধরেন সামওয়ান হু ক্যান স্টে হেয়ার ফর 1 to 2 years, অ্যাটলিস্ট 1 year, তারাই হচ্ছে আমরা দেখছি হিস্ট্রিক্যালি আমাদের ডেটা থেকে দে অ্যাকচুয়ালি মেক দ্য গেট দ্য বেস্ট রিটার্নস। সেকেন্ড হচ্ছে উই ওয়ার ভেরি লাকি অন আওয়ার টাইমিং। সো ফান্ডটা যেহেতু আমরা 2023 জুলাইতে লঞ্চ করছি, সো শুরুতে আমরা একটা পিরিয়ড পাইছি যখন ইন্টারেস্ট রেট ওয়াজ হাই। সো ফান্ডটা যখন আমরা বিল্ড করা শুরু করছি উই গট আ লট অফ গুড অ্যাসেটস অ্যাট আ ভেরি হাই রেট। সো ধরেন 11.5 থেকে 12.75 পর্যন্ত, সো উইচ ইজ আ ভেরি গুড রেট বাংলাদেশের কনটেক্সটের। এই রেটে আমরা যেহেতু অ্যাসেটগুলো বুক করতে পারছি, সো পরবর্তীতে যারা আসছে, ধরেন এখন যদি কেউ আমার ফান্ডে আসে, সে কিন্তু ওই পোর্টফোলিওটার একটা স্লাইস সে কিন্তু পাচ্ছে। সো এই জন্য ধরেন ফান্ডটা আস্তে আস্তে গুড কোয়ালিটি অ্যাসেটের জন্য বেড়েছে।
আর ফাইনাল যে দুইটা জিনিস আমি বলতে চাই, একটা হচ্ছে দ্য সেফটি, কারণ আই ইনভেস্টেড মেইনলি ইন ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডস, রাইট? কারেন্টলি যদি আমার ফান্ডের কম্পোজিশন বলি, এটার 78% হচ্ছে ট্রেজারি বন্ড, অ্যান্ড আই হ্যাভ সাম ব্যাংক কর্পোরেট বন্ড, মানে ব্যাংকের যেটা সাবঅর্ডিনেট বন্ড, এটা গুড ব্যাংকস, নট এনি মানে খারাপ ব্যাংক বা এরকম কিছু না, অনলি গুড ব্যাংকস। সো কিছু এরকম ব্যাংকের সাবঅর্ডিনেট বন্ড আছে, আর কিছু এফডিআর যেটা আমার লিকুইডিটি ম্যানেজমেন্টের জন্য লাগে, এগুলো আছে, বাট মোস্টলি ট্রেজারি বন্ড ইনভেস্টেড। সো ইটস ভেরি সেফ, কিন্তু সেফ হলে ওটার মধ্যে একটা ভোলাটিলিটি থাকবে, অ্যাজ ইন্টারেস্ট রেট মুভের সাথে ট্রেজারি বন্ডের একটা ভোলাটিলিটি থাকে। অ্যান্ড এই সেফটির সাথে হোয়াট উই ট্রাই টু গিভ ইজ আ গুড কাস্টমার এক্সপিরিয়েন্স, কনভিনিয়েন্স। ফান্ড ম্যানেজমেন্টে কাস্টমাররা, পার্টিকুলারলি রিটেল ক্লায়েন্টরা মেইনলি যেটা চায়, ওয়েন দে আর মেকিং দ্য উইথড্রল রিকোয়েস্ট, দে ওয়ান্ট টু গেট দ্য মানি ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো নর্মালি আমাদের রেগুলেশনে বলা আছে মানে 2 ওয়ার্কিং ডেজ, 2 কর্মদিবসের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে। উই ট্রাই টু ডু ইট অন দ্য সেম ডে অর 1 ডে অর ম্যাক্সিমাম 2 ডে। সো এইখানে উই ট্রাই টু বি ভেরি প্রোঅ্যাক্টিভ আর কি। সো ধরেন কেউ টাকা চেলে কুইকলি যাতে আমরা তাকে টাকাটা দিয়ে দিতে পারি। But ওইটাই, I think this was my follow-up question, right? যে treasury bills and bonds যদি দেখো, the calculations, the playbook, it seems like এটা তো volatile না, মানে everyone knows কি রেটস আসে, কি রেটসে কিনতে পারবো and stuff like that. তখন why doesn't every income fund make the same return? So ওইখানে basically I think a few answers তুমি যেটা বললা, যে timing obviously played an issue, but if you have an income fund and someone else has an income fund, both of them have access যে একই ট্রেজারি বা একই বন্ডসে they have access, right? যে আমি দুজন একই রেটে কিনতে পারবো, একই ট্রেজারি বন্ড কিনতে পারবো, but some income funds make more returns than other income funds. এটা কি ওই টাইমিংটার ব্যাপারেই and also mark to markeটের ব্যাপারে? I think these two factors play a part, right? But এটা ছাড়া কি আর কোনো, do you think any other, do you actively even sell treasury stocks বা এরকম কিছু, নাকি do you think এটা ম্যাচুরিটি বন্ধ রেখে দাও? আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার মেইন ফ্যাক্টরটা ইজ দ্য মার্ক টু মার্কেট অর নট মার্ক টু মার্কেট। কারণ আপনি যদি মার্কেটে, এখন এটা একটা সাধারণ রিটেল ইনভেস্টরের পক্ষে জানাটা একটু কঠিন, বাট মার্কেটে আপনি যখন মার্ক টু মার্কেট ফান্ডগুলা কম্পেয়ার করেন, আপনি দেখবেন রিটার্নগুলো মোটামুটি কাছাকাছি। লেটস সে আই এম গিভিং 17.5%, মেবি সামওয়ান ইজ গিভিং 16.5%, সামওয়ান ইজ গিভিং 16%। সো রিটার্নটা যে অত বেশি পার্থক্য আছে, অত বেশি ভ্যারিয়েন্স আছে তা না, একটা রেঞ্জের ভিতরেই থাকে, রেঞ্জের ভিতরে থাকে। ইফ ইউ ডু নট মেক দ্য ফান্ড মার্ক টু মার্কেট, এই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জটা হচ্ছে এই পার্টিকুলার 1 বছরে যখন ইন্টারেস্ট রেটটা আস্তে আস্তে কমেছে, ইন দ্যাট পিরিয়ড হচ্ছে উই কুড নট, মানে ইউ ক্যান নট জেনারেট ইন ক্যাপিটাল কে। সো যেহেতু মার্ক টু মার্কেট ফান্ড, আমরা তো অ্যাক্টিভলি ফান্ডটা ম্যানেজ করি, সো উই ডু বাই অ্যান্ড সেল ট্রেজারি বন্ড। সো যখন আমরা অ্যাক্টিভলি ম্যানেজ করছি ফান্ডটা, তখন এখানে আনরিয়েলাইজ ক্যাপিটাল গেইনও আছে, আবার এখানে রিয়েলাইজ ক্যাপিটাল গেইনও আছে। সো এই ক্যাপিটাল গেইন কম্পোনেন্টটা হচ্ছে ফান্ডে আবার রিটার্নটাকে একটু এনহ্যান্স করতেছে। আর ফাইনালি হচ্ছে ধরেন ফিক্সড ইনকাম ফান্ড ম্যানেজমেন্ট, এবং আপনি যদি পার্সোনালিও ফিক্সড ইনকামে ইনভেস্ট করেন, ইটস অল অ্যাবাউট ডিউরেশন ম্যানেজমেন্ট। সো আমার সাথে একটা ফান্ডের ডিফারেন্স হবে রিটার্নে বেসড অন হাউ আই ম্যানেজ মাই ডিউরেশন ভার্সেস দেয়ার্স। সো লেটস সে আমার ফান্ডের ডিউরেশন হচ্ছে 4, রাইট, 4। সো মানে কি, ইন্টারেস্ট রেট যদি 1% কমে, আমি 4% ক্যাপিটাল গেইন করতে পারবো। সো কেউ যদি এখন একটা 2 রাখে, তার মানে যদি ইন্টারেস্ট রেট 1% কমে, সে 2% ক্যাপিটাল গেইন করবে। সো ডিউরেশনটা কিভাবে ম্যানেজ করতেছেন, এইটার উপর বেস করে হচ্ছে আই থিঙ্ক, I think that makes sense. যখন when you're talking to people, but when I'm talking to people, I think fixed income mutual fund is সবচেয়ে easier to explain, right? It's like an alternative to FDR, and you can even use this in some ways as a savings account as well, because I'm not sure, like UCB থেকে exit load আছে এখন, do you have exit loads for that? আমাদের ইউসিবি ইনকাম প্লাস ফান্ডে হচ্ছে প্রথম 100 দিনে কোনো এক্সিট লোড নাই, কিন্তু প্রথম 100 দিনের পরে প্রথম 100 দিনের আগে হচ্ছে একটা 1% 1% দিন পর্যন্ত একটা এক্সিট লোড, তারপর এটা নাই, ফ্রি। বাট স্টিল ধরেন আমরা সবসময় ইনভেস্টরকে সাজেস্ট করি এই 100 দিনের ব্যাপারটা মাথায় না রাখতে। সো টু গেট দ্য বেস্ট রিটার্ন, পুরো ইন্টারেস্টেড সাইকেলটাও যদি এনজয় করতে চায়, দ্য বেস্ট ওয়ে টু গেট দ্য বেস্ট রিটার্ন উড বি টু স্টে উইথ আস ফর 1 year. সো ইনভেস্ট যারা করছেন, ওনাদেরকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি ভলাটিলিটিটা নিতে চান কি।
আপনার যদি মনে হয় যে না টাকাটা আপনার 3 মাসের মধ্যে লাগবে বা ইটস ইউর লিকুইডিটি নিড, আপনার 3 মাস পরে টাকাটা লাগতে পারে, 6 মাস পরে টাকাটা লাগতে পারে, ইউ গো টু এফডিআর, কোনো সমস্যা নাই, ভালো ব্যাংকের এফডিআর করেন। এভারেজে কারেন্টলি রেট But আছে that's where I tell them যে FDR কিন্তু এনক্যাশ করা ডিফিকাল্ট, হ্যাঁ রাইট? মানে অন দি আদার হ্যান্ড ইয়েস, এই 1% এজিলোটা দিলেও হ্যাঁ ইফ ইউ তোমার ওইরকম সিভিয়ার লিকুইডিটি লাগে, ওই 1% দিলেও ইটস আ মাচ বেটার অপশন দেন আ ফিক্সড FDR যেখানে তুমি কোনো এনক্যাশ করতে পারতেছো না। রাইট এখানে ইউ ক্যান স্টিল সেল, রাইট? ইউ ক্যান স্টিল ডু দ্যাট। বাট 1 বছর ভলিটিলিটি কিন্তু এক বছর ইজ নট দ্যাট বিগ অফ আ টাইম লাইন, Right. রাইট? মানে 1 বছর ইজ প্রিটি শর্ট টার্ম অ্যান্ড it is somewhat manageable. I think a volatility should not affect that much. But you still see যে এই volatility affect করে মানুষকে। ইট ডাজ বিকজ স্পিকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যেহেতু আমি খুবই ক্লোজলি রিটেইল ইনভেস্টারদের সাথে কথা বলি, ইভেন দ্যাট ইজ অলসো ট্রু ফর সাম ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স অ্যাজ ওয়েল, ওয়েন দে গিভ মি ফান্ডস তারা বলে যে ঠিক আছে ভোলাটিলিটিতে দে আর ওকে, But the moment দ্য volatility মোমেন্ট হ্যাঁ দ্য মোমেন্ট ইট কামস, সো সামওয়ান ইজ ধরেন কেউ আমাকে 1 লাখ টাকা দিচ্ছে অ্যান্ড ইটস ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, কারণ এটা তো মানুষের কষ্ট করে আর্ন করার টাকা। সো একজন আমাকে 1 লাখ টাকা দিছে, লেটস সে দ্যাট পারসন ইজ সিইং ইটস ওয়েন্ট আপ টু 115,000। আমি আপনাকে আরও স্পেসিফিক্যালি এক্সাম্পল দিই, ধরেন ওনাকে লেটসে আমি প্রমিস করলাম যে আমি 11% দিব আপনাকে, সো ওনারের টাকাটা ধরেন 3 মাস পরেই হচ্ছে ধরেন লেটসে 116,000 হয়ে গেছে, ধরেন রেট ম্যাসিভলি ড্রপ করছে। আমরা এরকম পাইছিলাম হচ্ছে 2025-এর ফেব্রুয়ারিতে, সো 5 বছরের বন্ড ইট কেম টু 10.47, সো 1 মাসের মধ্যে 150 বিপস 1.5% ড্রপ করছে, সো বিশাল একটা গেইন হয়েছে কোয়ার্টারে। এরপরে যদি রেটটা আবার কোনো কারণে বাড়ে এবং ওনার যে 1,15,000 টাকা এটা যদি 9 মাস পরে ধরেন 1,14,000 টাকা হয়ে যায়, দ্যাট পারসন হি থিংস যে এখানে কোনো একটা সমস্যা আছে বা ইয়ে। বাট আপনার কাছে যদি এখন ভোলাটিলিটিটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিনা, তাহলে হচ্ছে ইউ ইনভেস্ট ইন এফডিআর। লিকুইডিটির পার্সপেক্টিভে আপনি যেটা বললেন, দিজ আর কল্ড ওপেন এন্ড ফান্ডস, এবং এখানে আমি একটু যদি বলি বাংলাদেশের যে ফান্ড ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির হিস্ট্রি, ইট ইউজ টু বি ক্লোজড এন্ড ফান্ডস ব্যাক ইন 2007-2008, বাট ওইখানে ফান্ডগুলোতে দেয়ার হ্যাজ বিন আ লট অফ মিসম্যানেজমেন্টস অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, সো ওই ইন্ডাস্ট্রিটা আসলে গ্রো করে নাই বাংলাদেশে। এখন বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে সবই হচ্ছে ওপেন এন্ড ফান্ড। আমাদের দেশে আবার ইন্ডাস্ট্রিটা শুরু হয়েছে ধরেন 2016-17 সালের দিকে, ফার্স্ট ইট ওয়াজ আ ফিউ ধরেন বুটিক প্লেয়ার্স, অ্যান্ড দেন পরে কিছু ইনস্টিটিউশনাল প্লেয়ার্স লাইক ইউসিবি এই প্রোডাক্ট নিয়ে আসছে, রাইট? সো খুবই নতুন কিন্তু প্রোডাক্টটা। সো এর মধ্যে যেহেতু এইটা ওপেন এন্ড ফান্ড, এইটার নেচারটাই এটা যে আপনি যখন ইনভেস্টার টাকা চাবে, আমি ওই মুহূর্তে 2 দিনের মধ্যে ইনভেস্টারকে টাকা দিতে বাধ্য। এখানে আমার এক্সিট লোড থাকতে পারে, অন্য অনেক কিছু থাকতে পারে, বাট ইট হ্যাজ টু বি আই হ্যাভ টু গিভ ব্যাক দ্য মানি, আদারওয়াইজ আমার লাইসেন্স চলে যাবে। সো লিকুইডিটির পয়েন্টটা ইজ আ ভেরি গুড পয়েন্ট। ধরেন যিনি 1 লাখ টাকা দিচ্ছেন, উনি যদি একটা ভালো ইন্টারেস্টের সাইকেলে থাকেন, উনি হচ্ছে যদি দেখেন যে 6 মাস পরে ওনার একটা টাকা জমে গেছে, ধরেন লেটস সে হি ওয়াজ এক্সপেক্টিং অ্যান 11% রিটার্ন, ওনার হয়তো 6 মাসে 7-8% রিটার্ন চলে এসছে, দ্যাট পারসন ক্যান উইথড্র দ্য মানি। এটা একটা সুবিধা যেটা এফডিআরে থাকে না। অ্যান্ড এখন তো 2025-এর রেগুলেশনের পরে আমরা তো এভরিডে ন্যাভ ডিক্লেয়ার করি, মানে সো যেই দিনে উনি উইথড্র করবেন উনি ওই দিনের যে পোর্টফোলিওর ভ্যালু ওটাতেই পাবেন, আগে যেটা উইকলি ছিল, সো 1 উইকের একটা ল্যাগ ছিল। সেকেন্ড হচ্ছে পার্শিয়াল উইথড্রল, যেটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা কম্পেয়ার টু এফডিআর। সো ধরেন একজনের 1 লাখ টাকা এফডিআর করছে, ওনার এখন 15,000 টাকা লাগবে ফর সাম রিজন, ওনাকে তো এই টাকাটা উঠানোর জন্য 1 লাখ টাকা পুরাটাই ভাঙতে হচ্ছে। বাট ওয়েন ইউ আর ইনভেস্টিং ইন আ ফিক্সড ইনকাম ফান্ড উইথ আওয়ার্স অর এনি আদার গুড ফান্ড ম্যানেজার্স, আপনি কিন্তু 15,000 টাকা উঠায় ফেলতে পারেন উইথ অল ইউর প্রফিটস, অল ইউর গেইনস অ্যান্ড এভরিথিং, রাইট? সো এই দুইটা ধরেন ফিক্সড ইনকাম ফান্ডে একটা বড় লিকুইডিটির সুবিধা আসলে থাকে। I think makes sense. And talking about fixed income as a concept, হ্যাঁ, বিসেক কিন্তু বলে যে ইফ আই সি ইউর ফিক্সড ইনকাম কনস্ট্রাকশন, এখানে হচ্ছে কিন্তু তোমার আই ডোন্ট থিঙ্ক তোমাদের কোনো ফিক্সড ইনকাম ফান্ডের কোনো অ্যালোকেশন গোজ ইন টু এনি ইকুইটি ফান্ড, রাইট? বিসেক কিন্তু একটা অ্যালোকেশন পসিবিলিটি দিয়ে রেখেছে, রাইট? আই থিঙ্ক 25% অফ ইউর
fund, you can invest in, let's say, growth fund, equity funds that তুমি Right. করতে পারো. Just putting a scenario out there, right? UCB doesn't do it, but think about, let's say, আমাদের stock market the top blue chip stocks. If you see an opportunity, যে হ্যাঁ আমি এই top blue chip stocks are considered more safer, more stable, so kind of like a more reliable investment. And if you see an opportunity, যে হ্যাঁ আমি কিছু fund allocate করে I can get a higher return, right? Right. Would UCB still do that? Would you as a fund manager, do you think that you would take that opportunity? সো এখানে দেয়ার আর অ্যাকচুয়ালি টু ফ্যাক্টরস এর সো ওয়ান ফ্যাক্টর হচ্ছে যেই অ্যাসেট ব্লু চিপ অ্যাসেট বা এই নামটা নিয়ে আমার কনভিকশনটা কোথায়, সো আমি এটা কতখানি আন্ডারভ্যালুড অবস্থায় পাচ্ছি এবং আমার কি কনভিকশন আছে ওইটার উপর ডিপেন্ড করে। আর সেকেন্ড যেটা আমার জন্য ধরেন এখন মোর ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্য সেট অফ ইনভেস্টার্স দ্যাট আই হ্যাভ, ওরা এই জিনিসটা চায়। They want you to be They want invested in reliable assets. they want to make it purely fixed income. Really fixed, right? So if I get a sizable set of investors যারা এই জিনিসটা চায়, এটাকে একটা ধরেন লেটস সে 80% ফিক্সড ইনকাম, বাকি 20% হয়তো ইকুইটিস, এইরকম একটা এক্সপোজার নিতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আই ক্যান। বাট আমার যারা কারেন্ট সেট অফ ইনভেস্টার আছে, ওরা মানে অ্যাজ আই এম রেগুলারলি টকিং টু দেম, দে ডোন্ট ওয়ান্ট দ্যাট। ওনারা তো এক্সট্রা ইকুইটি এক্সপোজার ওনারা চাইলেই নিতে পারে। Right. আর সেকেন্ড যে সমস্যাটা ধরেন equity exposure নিলে it has to be a sizable exposure. But I cannot take 5%. I have to take at least 20%. Right. So 20% যদি আমার let's say আমি তো এমনিতেই 10% পাচ্ছি ধর মার্কেটে এফডিআর বা ট্রেজারি বিল বন্ডে, সো 20% যদি আমার 20% রিটার্ন জেনারেট করে, সো আই এম জেনারেটিং 4% ইনস্টেড অফ 2%, সো আমি হচ্ছে এক্সট্রা 2% রিটার্ন জেনারেট করতেছি। কিন্তু এই এক্সট্রা 2% রিটার্ন জেনারেট করার জন্য আমাকে কিন্তু রিস্কটা হচ্ছে, if you adjust your risk, then it won't make sense. অ্যান্ড এর থেকে মানে আমার জন্য বিগেস্ট ফ্যাক্টর হচ্ছে আমার ইনভেস্টাররা দে ডোন্ট ওয়ান্ট What they want, right? হোয়াট দে ওয়ান্ট, রাইট? Makes sense. এবং দেয়ার আর গুড ফিক্সড ইনকাম ফান্ড আর হাইব্রিড ফান্ড ইন দ্য মার্কেট যারা Right. এইরকম এক্সপোজার নিছে অ্যান্ড দে হ্যাভ বিন সাকসেসফুল, বাট দে হ্যাভ আ ডিফারেন্ট সেট অফ ইনভেস্টার্স, দে আর মোর লং টার্ম ওরিয়েন্টেড, Right. so they can take more volatility. Sure. So if that is the case, So then it's we can. basically driven by your investors. Driven by তুমি my investors. কোথায় invested থাকতেছো বা কিছু, Right. your investor base wants that to happen. যে আমরা আমার এখানে ইনভেস্টর থাকতে চাই। বেস ওদের প্রায়োরিটি হচ্ছে সেফটি, Right. সো ট্রেজারি বন্ডে ইনভেস্ট করা হয়। ট্রেজারি বন্ড তো ইজ দ্য সেফেস্ট ইনস্ট্রুমেন্ট ইউ ক্যান ইনভেস্ট ইন দিস মার্কেট, সো Okay. দ্যাটস ওয়ার দে ওয়ান্ট টু স্টে। If there is speculation, কথার কথা যে হ্যাঁ ইন্টারেস্ট রেটস বাড়বে, হ্যাঁ, would that mean যে কারেন্ট যারা ইনভেস্টেড ইন Right. দিস পোর্টফোলিও, would that mean যে ওরা will be sacrificing some return, মানে মার্ক টু মার্কেট একটু কমে যাবে, and then how would you justify that to your current investor pool? এটা কি কিভাবে, how do you handle? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। সো ধরেন কারেন্ট সিনারিওতে আমাদের যেটা ভিউ বা ওভারঅল মার্কেটের যেটা ভিউ, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট নেক্সট 1-2 মাস একটু বাড়বে, Yeah. রাইট? এটা এখন নাও ম্যাটেরিয়ালাইজ করতে পারে, মেনি থিংস ক্যান হ্যাপেন, Still বাট speculation, yeah. বাট দ্যাট ইজ দ্য ভিউ দ্যাট দ্য মার্কেট হ্যাজ। সো যখন আমি এটা করছি এবং আমার ন্যাফটা একটু একটু করে কমছে, ইনভেস্টার যদি বের হয়ে যেতে চায়, ইফ সামওয়ান থিংস যে দ্যাট পারসন হি ডাজন্ট ওয়ান্ট দিস ভোলাটিলিটি, অথবা ওনার যে রিটার্ন এক্সপেকটেশনটা ছিল, রিটার্ন এক্সপেকটেশনটা মিট হয়ে গেছে, আমাদের ফান্ডের সাথে থাকতে চায় না, এই 2 মাসের ভোলাটিলিটি উনি নিতে চায় না, ওই পার্সনটা কিন্তু আমার ফান্ডটা যেই ভ্যালুতে ট্রেড করা ওইটাতে হচ্ছে উনি টাকাটা বের করে নিয়ে যেতে পারবে। সো ইটস ওয়ান থিং, এবং আমি কিন্তু ওনাকে ওই কনভিনিয়েন্সটা ম্যানেজ করে দিচ্ছি। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি 100 টাকার একটা বন্ড কিনলেন, রাইট? এই বন্ডটা আপনার ধরেন 8% ইন্টারেস্ট রেটে আপনি বন্ডটা কিনলেন, এখন ধরেন ইন্টারেস্ট রেট হয়ে গেছে 12%। আই এম আ ফান্ড ম্যানেজার, আপনি আমার কাছে আসলে আপনি কি 100 টাকা দিয়ে বন্ডটা বিক্রি করতে পারবেন? না, পারবেন। সো ভোলাটিলিটিটা যখন ইন্টারেস্ট রেট বাড়ে, আপনি একটা ফিক্সড ইনকাম অ্যাসেটে আসেন, আপনি দেখতেছেন না যে ভোলাটিলিটি আছে, কিন্তু ভোলাটিলিটি কিন্তু আছে। Right. সো ওয়েন ইউ আর ট্রাইং টু অ্যাকচুয়ালি সেল দ্যাট অ্যাসেট, যে আপনি 100 টাকার বন্ডটা যদি এখন 8%-এর একটা বন্ড আপনি যদি 12%
ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে বিক্রি করতে চান, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গিভ ইট এ ডিসকাউন্ট, রাইট? আপনার 100 টাকার বন্ডটা আপনাকে 97 টাকা বিক্রি করতে হবে বা 95 টাকা বিক্রি করতে হবে, তাহলে ইউ মাইট ফাইন্ড সাম বায়ার। সো যখন মানুষ, একটা হচ্ছে আপনি জিনিসটা দেখতেছেন, রাইট, সে ভোলাটিলিটি জিনিসটা ওঠানামা করতেছে, আর হচ্ছে আপনি ধরেন 10 বছর একটা বন্ড কিনে রাখছেন 10.5 করে, এখন ইন্টারেস্ট রেট হয়ে গেছে 11, ওই বন্ডটাও কিন্তু ভোলাটাইল, বাট ইউ আর নট অ্যাকচুয়ালি সিইং। ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইফ ইউ গো টু দ্য মার্কেট অ্যান্ড টেল দেম যে ভাই আমার কাছে 1 লাখ টাকার 10 বছরের বন্ড আছে, 10.5% ইন্টারেস্ট রেট, হু ওয়ান্টস টু বাই ইট? কোনো ব্যাপার নাই। সো দেন ইউ হ্যাভ টু গিভ ইট আ ডিসকাউন্ট। সো ভোলাটিলিটিটা কিন্তু সবসময় থাকে, তুমি কিন্তু এটা বিক্রি করতে পারতেছো ইফ ইউ আর হোল্ডিং ইট ইন আ মিউচুয়াল ফান্ড, রাইট? অ্যান্ড এখন জিনিসটা হচ্ছে, আমি যদি ভোলাটিলিটিটা শো না করি, ইট ইজ আনফেয়ার টু দ্য ইনভেস্টার হু আর ইন মাই ফান্ড। ধরেন লেটস সে আমি 100 টাকার ফান্ড, আমি মার্ক টু মার্কেট করলাম না, এই ইন্টারেস্ট রেটের মুভমেন্টের ইম্প্যাক্টটা আমি আমার ফান্ডে দেখালাম না, আমার ফান্ডের ভ্যালু আমি 100 টাকাই দেখালাম, কিন্তু আমার ফান্ডের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু তখন 90 টাকা, কারণ ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। এখন আমার ফান্ডে যদি 10 টাকা একজন নিয়ে চলে যায় 100 টাকায়, আমার ফান্ডের সাইজ কিন্তু হয়ে গেল 80 টাকা, যেটা আমি দেখাচ্ছিলাম 90 টাকা। সো আমার ফান্ডের লস কিন্তু বাড়ল। এই লসটা বিয়ার করতেছে কিন্তু ফান্ডের এক্সিস্টিং ইনভেস্টাররা। সো ওয়েন ইউ আর নট অ্যাকচুয়ালি, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ভোলাটিলিটি, ইটস পেইনফুল অ্যান্ড ইটস ডিফিকাল্ট ফর পিপল, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট আ ফেয়ার ফান্ড, এটা ছাড়া আসলে ফাইন্যান্সিয়াল ডিজাইন অনুযায়ী করাটা একটু জটিল। আমরা কিন্তু বেশ ডিপ ধরেন টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল আলাপে ঢুকে যাচ্ছে। I think এই আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাকচুয়ালি দরকার, বিকজ পিপল হ্যাভ দ্যাট কোয়েশ্চেন যে এখন ইন্টারেস্ট রেট বেড়ে গেলে তো আমার এখানে থেকে আমার কি লস হচ্ছে কিনা, বাট ইটস আ ভলাটিলিটি যেটা ওভারঅল অ্যাবজর্ব করে, ইফ ইউ স্টিল লুক এট ইউর মানে অ্যানুয়ালাইজ রিটার্ন, এটা কিন্তু মোর অর লেস স্টিল স্টেবলই থাকে, রাইট? আদারওয়াইজ যেটা হবে, ইফ আই ডোন্ট ডু দ্যাট, ইট উইল বি sort of a race to who will be the first person to take an exit. So যে আগে এক্সিট নিবে সে হচ্ছে ফান্ডের যারা এক্সিস্টিং ইনভেস্টর আছে, ওদের লসটাকে আরো বাড়ায় দিয়ে সে কিন্তু এক্সিট নিয়ে যাচ্ছে। সো মেবি দ্যাটস ওয়াই এক্সিট লোডস এক্সিস্ট, নাকি এক্সিট লোডটা এক্সিট থাকে না, বাট তখন would that make sense এক্সিট লোড রাখা? এক্সিট লোড রাখা মেক সেন্স, বাট আমরা আসলে ফান্ডে অত বেশি এক্সিট লোড রাখতে চাই না, কারণ এক্সিট লোড এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অ্যান ইনকনভেনিয়েন্স ফর দ্য ইনভেস্টার। এক্সিট লোডটা ইট হ্যাজ টু বি মার্কেট বেসড। আপনি ইকুইটি ফান্ড বলেন বা ফিক্সড ইনকাম ফান্ড বলেন, মার্কেটে কি পরিমাণ ভলাটিলিটি থাকবে এইটার উপর বেস করে ইউ সেট দ্য এক্সিট লোড as it is allowed in the regulation. Got it. No, makes sense. I think in a income fund was the main questions that people had. Right. How does it operate? Etar long-term prospects key, and obviously now that people are speculating যে interest rate to বাড়তে পারে, how will that affect the fund, right? এখানে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অ্যাজ আ ফান্ড ম্যানেজার এই ইন্টারেস্ট রেটের ইম্প্যাক্টটা যাতে আমার ফান্ডে কম হয়, এইটা ম্যানেজ করাই কিন্তু আমার কাজ। সো আমি যদি, এটা তো ফার্স্ট থিং হচ্ছে দ্য ফার্স্ট কোয়েশ্চেন উই হ্যাড, লাইক ইউ হ্যাভ টু ডেভেলপ আ ভিউ, রাইট? সো আমার ভিউ যদি এখন হয় ইন্টারেস্ট রেট সামনে বাড়বে, দেন আই হ্যাভ টু ডু থিংস ইন আ ওয়ে সো দ্যাট এই ইম্প্যাক্টটা কম হয়। সো আমাকে সার্টেইন বন্ড সেল করতে হবে, সার্টেইন বন্ডে এক্সপোজার বাড়াইতে হবে, মেবি কর্পোরেট বন্ডে এক্সপোজার বাড়াইতে হবে। সো আই হ্যাভ টু ডিজাইন ইট ইন আ ওয়ে যাতে আমি ইনভেস্টরকে বেস্ট রিটার্নটা দিতে পারি, এবং কম ভোলাটিলিটি নিয়ে আমি যাতে রিটার্নটা দিতে পারি, সো দ্যাট আমার ইনভেস্টরের মানে বেস্ট আউটকামটা আসে, বেস্ট রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নটা যাতে সে পায়। Makes sense. Speaking of risk, UCB does have equity fund as well, right? As a you invest in equities. It's considerably smaller. Tomar, I think around 20 crores হবে, 20 crores, 40 crores. 40 crores a equity. আচ্ছা, দুইটা ফান্ডে 40 crores, which is obviously considerably lower than তোমার income fund. Right. Would you say UCB's focus is mainly on income, or do you think যে equity তেও you have a team and everything who are doing the analysis, and ওইখানেও you're doing the same sort of portfolio management that you're doing in income fund as well? So of course, কারণ ধরেন otherwise মানে I would have or we would have discontinued this product, right? মানে আমি প্রোডাক্টটা রেখেছি আমার শেলফে so that we can actually work on it and we can actually develop it.
রাইট, আমরা তো চাই আমাদের ইকুইটি প্রোডাক্ট আরো বড় হোক, কারণ from a fund manager's perspective, equity product is better. Like equity product is better in terms of generating revenue. হ্যাঁ, So it's actually a better product, right? but not for a short term Not for a short generation. term. It's much Not more for a long short term, term. right? So আমাদের ইকুইটি মার্কেটের যে ইস্যুসগুলো, আই থিঙ্ক ইট হ্যাজ বিন ডিসকাসড Of course. মেনি টাইমস, বাট আমরা যে পিরিয়ডটা ধরে এই দুইটা ফান্ড অপারেট করলাম, একটা ফান্ড অপারেট করলাম আমরা হচ্ছে 2021 থেকে, আর একটা ফান্ড অপারেট করলাম হচ্ছে আমরা 2022 থেকে, রাইট? 2022 এর দুইটাই মাঝামাঝি থেকে, রাফলি মে জুন এরকম টাইমে দুইটা ফান্ড লঞ্চ হয়েছিল। সো ইফ ইউ লুক এট দ্য ইন্ডেক্স, 2021-এ ইন্ডেক্স ছিল 5400-তে, আজকে 2026-এও ইন্ডেক্স হচ্ছে 5400-তে। সো এটাতে হয়তো ডিভিডেন্ড অ্যাডজাস্টেড 2-3%-এর মতো একটা রিটার্ন হয়েছে, কিন্তু এর বাইরে আর রিটার্ন হয়নি। সো সেকেন্ড যেটা ধরেন আমাদের সরিয়া ইন্ডেক্স যদি আপনি দেখেন, যখন থেকে আমরা ফান্ডটা লঞ্চ করছি ব্যাক ইন 2022, ওইখান থেকে এখন পর্যন্ত, ইফ আই এম নট রং, সরিয়া ইন্ডেক্স ইজ রাফলি 27-28% ডাউন। Yeah. সো এই পুরাটা টাইমে উই হ্যাভ টু স্পেন্ড আ লট অফ টাইম অ্যান্ড ইফোর্ট অন প্রোটেক্টিং ইনভেস্টার্স ক্যাপিটাল। Right. সো এই টাইমে সরিয়া ফান্ডে আমার রিটার্ন ওয়াজ 7.8% কিউমুলেটিভ রিটার্ন, সো রাফলি 2-3% রিটার্ন। সো ইটস আ ভেরি স্মল রিটার্ন, রাইট? বাট পুরা ফোকাসটাই ছিল যে এই মার্কেটে আমরা কিভাবে হচ্ছে ইনভেস্টরদের ওয়েলথটা প্রোটেক্ট করে যেতে পারি। ইন টার্মস অফ পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আই উড সে ফিক্সড ইনকাম আর ইকুইটির পোর্টফোলিও ম্যানেজমেন্টের স্টাইলটা আমাদের জন্য অনেক আলাদা। Yeah. সো ফিক্সড ইনকামে যেটা করতে হয়, ইনফ্যাক্ট মানে আপনি যদি পার্সোনালিও ইনভেস্ট করেন, সো দিস ইজ হোয়াট ইউ শুড লুক অ্যাট। ফিক্সড ইনকামের অ্যাপ্রোচটা কিন্তু অনেক টপ ডাউন। ইউ লুক অ্যাট দ্য ইকোনমি, ইউ লুক অ্যাট দ্য ইন্টারেস্ট রেট সাইকেল, ডিফারেন্ট সিচুয়েশন দেখে ইউ ট্রাই টু ফর্ম এ ইন্টারেস্টেড ভিউ, এবং তারপরে আপনি ডিউরেশন ম্যানেজ করেন। আপনি যদি পার্সোনাল ইনভেস্টর হন, আপনি ডিসাইড করবেন যে আমি কি 5 বছরের জন্য আমার রেটটা লক করবো, ধর আপনি এফডিআরই করবেন, আমি কি 5 বছরের জন্য এফডিআর করবো না 3 মাসের জন্য এফডিআর করবো, রাইট? দ্যাটস হাউ ইউ ফর্ম আ ভিউ। ইকুইটিতে অ্যাপ্রোচটা, বেটার অ্যাপ্রোচ ইন আওয়ার ওপিনিয়ন ইজ বটম আপ। Okay. সো ইউ লুক অ্যাট দ্য কোম্পানিজ, এবং কোম্পানিগুলা হচ্ছে কিভাবে পারফর্ম করে, কেমন করছে, এই ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে আপনি কিভাবে পজিশন নিতে পারবেন, ওর বিজনেস ফান্ডামেন্টালস কি, ওইটার বেসিসে ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক পজিশন। সো হোয়াট উই লুক অ্যাট মানে বিজনেস ফান্ডামেন্টালস তো নাম্বার 1 প্রায়োরিটি। এর বাইরে হোয়াট উই ট্রাই টু লুক অ্যাট, ওয়ান ইজ কর্পোরেট গভর্নেন্স। কারণ আপনি যখন একটা বিজনেস ফান্ডামেন্টালস বা একটা কোম্পানির এই সমস্ত ব্যাপারে ডিসিশন নিচ্ছেন, আপনি ডিসিশন নিচ্ছেন নাম্বারস দেখি। সো ইফ দ্য কর্পোরেট গভর্নেন্স ইজ নট গুড, তাহলে তো আপনি নাম্বারস ধরেন দেখে তো আপনার লাভ নাই, ইট উইল অল বি রং। অ্যান্ড সেকেন্ড ইজ সাইজ, রাইট? সো আমি যদি আমার পোর্টফোলিওতে একটা কোম্পানিতে পজিশন নিতে চাই, মিউচুয়াল ফান্ডে ধরেন 10%-এর বেশি পজিশন নেওয়া যায় না। সো ইফ দেয়ার ইজ আ ভেরি স্মল নেম, যেটার ধরেন মার্কেটে ওরকম ট্রেড হয় না, ইলিকুইড নেম, ওই জিনিসটাতে তো হচ্ছে তখন আমি পজিশনটা নিতে পারবো না, কারণ এটা আমার আসলে সাইজের পার্সপেক্টিভে আমার জন্য সেন্স মেক করে না। ধরেন ইফ আই গিভ মাই SMA পোর্টফোলিও এক্সাম্পল, লেটস সে এটা একটা ফর সাম এক্সাম্পল, ধরেন রাফলি 600 কোটি টাকার একটা পোর্টফোলিও, আমি যদি একটা পজিশন নিতে চাই, 10%-ও করতে চাই, আই হ্যাভ টু বাই 60 crore টাকা ওয়ার্থ অফ স্টক। সো আমাকে দেখতে হবে এই স্টকটার মার্কেটে 60 crore ওয়ার্থ অফ লিকুইডিটি আছে। Right. আমি যদি এক্সিট নিতে চাই, আমি এক্সিট নিতে পারবো কিনা। সো দ্যাট ইজ ওয়ান ফ্যাক্টর। অ্যান্ড ফাইনালি হচ্ছে দ্য ইকুইটি ফান্ডগুলা ধরেন, বা ইকুইটিতে মানুষজন কেন লাস্ট 4-5 বছরে অত ভালো করতে পারে নাই, একটা বড় রিজন ওয়াজ দ্য ফ্লোর প্রাইস, উইচ ওয়াজ ইন্ট্রোডিউস আই থিঙ্ক 2022 জুলাই, Right. তারপরে হচ্ছে 2022 জানুয়ারিতে এটা disaster for any হ্যাঁ, investor. বিকজ আপনার প্রাইস ডিসকভারি হচ্ছে না, লিকুইডিটি হচ্ছে না, ফরেন ইনভেস্টররা দে আর টেকিং এক্সিট, দে ডোন্ট লাইক দ্যাট অ্যাট Right. অল। সো সবগুলোর ইম্প্যাক্টে আফটার 2024 অগাস্টের পরে হচ্ছে যখন আপনার floor মোটামুটি price টা চলে গেল। হ্যাঁ, ফ্লোর প্রাইস হচ্ছে জানুয়ারি থেকেই তোলা স্টার্ট করছে, অগাস্টের পরে কয়েকটা স্টকে ছিল, ওগুলোও তুলে দিচ্ছে, এখন মনে হয় 2টা বা 3টা স্টকে আছে, বা ওগুলো হয়তো তুলে দিচ্ছে। সো এরপরে আই গেস মার্কেটটা একটু right. বেটার পারফর্ম করে ট্রাই করবো। I think what I've seen is like you've probably taken a huge allocation towards pharma and banks, right? I think right. these are the two sectors Right. যেখানে you're betting big on. Right. And I think
most of the other funds have also done probably the same. Right. But is there anything that you're looking at what others aren't looking? মানে এমন কিছু কি, is there something extra that you look for? বা তোমার ফান্ড ম্যানেজমেন্টের is there something যেটা you think you're doing different than others? সো আমাদের জন্য একটা বড় ইস্যু হচ্ছে দ্য সাইজ, স্পেশালি দ্য ফান্ড উই আর ম্যানেজিং। এইটার সাইজটা যেহেতু মার্কেটে আর বাকি ভালো অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারের থেকে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, মানে সিগনিফিকেন্টলি লার্জার, সো এখানে সাইজটা অনেক ম্যাটার করে। সো let me give an example of, let's say, subordinate bond, right? So আমার একটা ফান্ডের সাইজ এটা হচ্ছে 370 কোটি টাকা। সো ধরেন সাবঅর্ডিনেট বন্ডের রেটস অনেক ভালো, বাট এটা 7 বছরের জন্য আমার ফান্ডটা লক। আমার জন্য অ্যাকচুয়ালি 150 বা 200 কোটি টাকার সাবঅর্ডিনেট বন্ড কেনা আসলে পসিবল। সো কারণ বাংলাদেশের মার্কেটটাই অত বড় না। কিন্তু ইফ ইটস আ 10 crore টাকা ফান্ড, or even if it's a 50 crore টাকা ফান্ড, you can actually make 25% of the fund in subordinate bonds, right? So করে you can actually get better return. So সাইজের পার্সপেক্টিভে when the size gets bigger, আপনার জন্য রিটার্ন জেনারেট করা it gets a bit tougher. Yeah, true. So আমাদের জন্য ধরেন সাইজের Is there an ideal size? বাংলাদেশের মার্কেট, হ্যাঁ ইটস আ বিট ডিফিকাল্ট টু সে। আমার মনে হয় যদি ক্যাপিটাল মানে বন্ড মার্কেটে ইট ক্যান বি ভেরি বিগ। সো কারণ বন্ড মার্কেটে আমাদের দেশে বাংলাদেশের সাইজই তো অনেক বড়। ইফ ইউ লুক অ্যাট দ্য বন্ড পোর্টফোলিও, ট্রেজারি পোর্টফোলিও of the best banks, you will see 15,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা। So it can be very big. It can go as big as you can imagine. Equity marketer ক্ষেত্রে I would say the ideal size should be around 2,000 crore টাকা। কারণ আমাদের দেশের ইকুইটি মার্কেটের যে সাইজ, ইফ ইউ লুক অ্যাট দ্য ফ্রি ফ্লোট ক্যাপিটাল, এর থেকে বেশি ফান্ড হলে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ you have to sort of buy the entire market. So I think maybe even less than that, but I think maybe that could be the top size. Right? Makes sense. Even when I'm talking to like investors and stuff, I feel like আমাদের দেশের এই Sharia funds, right, I think they have an existential crisis, honestly, because অনেক সময় it's hard to justify the smaller returns when they have access to like other মনে করো গভর্নমেন্ট কোনো ইসলামিক যে সুকুক যেটা আছে, দ্যাটস গিভিং ইউ আ ফিক্সড রিটার্ন অফ পার্টিকুলার একটা রিটার্ন দিচ্ছে, যেটা কাছাকাছি প্রবাবলি আমাদের শরিয়া ফান্ডসগুলো যাচ্ছে না। তখন না ইট বিকামস, ইয়েস লিকুইডিটি ক্যান বি ওয়ান অ্যাপ্রোচ, যে হ্যাঁ এখানে অনেক লিকুইড, ওইটা লিকুইড না, বাট রেটস অ্যান্ড রিটার্ন ম্যাটার আ লট, তাই না? অ্যান্ড তখন ইটস হার্ড টু জাস্টিফাই why this Sharia product exists and why they should invest here. But how would you like convince an investor, but someone who wants to know more? I mean, fixed income, very clear value proposition. Growth, equity, also a clear proposition. Just someone is doing this. But তখন এই Sharia fund যেই কোম্পানিগুলো, ওগুলোতে কিভাবে, how do you make it more attractive to investors usually? So ধরেন শরিয়া প্রোডাক্টের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এখানে ধরেন দ্য ইনভেস্টরের সেটটা ইজ ভেরি ডিফারেন্ট ইন মাই এক্সপিরিয়েন্স। সো ওনাদের জন্য, মানে আমি যাদের সাথে কাজ করছি আর কি, ওনাদের জন্য কিন্তু বিগেস্ট প্রায়োরিটি এখানে শরিয়া কমপ্লায়েন্স, ইটস নট রিটার্ন। সো এবং শরিয়া কমপ্লায়েন্সে তো ধরেন দেয়ার আর multiple regulations and multiple school of thoughts. Even I am not an expert on all that, when it comes to Sharia finance, এখানে কি কি রেগুলেশন আছে, বা even I am not an expert. What we do or how we do it is we have a board, Sharia board, যারা আমাদের এই জিনিসগুলো নিয়ে অ্যাডভাইজারি করে, এবং আমরা যখন একটা ডিসিশন নেই, we consult with them, we get their advices, they say যে this is working and this is not working. ইনফ্যাক্ট আপনি যদি ফান্ড ম্যানেজারদের শরিয়া ফান্ডগুলো দেখেন, আপনি কিন্তু এখানে বেশ সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখবেন ফান্ড ইয়েতে। যেমন ধরেন, টু গিভ অ্যান এক্সাম্পল, লেটস সে স্কোয়ার ফার্মা। সো মাই শরিয়া বোর্ড দে সেড ইউ ক্যান নট বাই বিকজ ওদের একটা ডেট টু মার্কেট ক্যাপ রেশিও ইট হ্যাজ। এই শরিয়া বোর্ড কি, ইজ ইট সেন্ট্রাল ফর অল? না, ইটস সেপারেট ফর ইচ ওয়ান। বুঝছি। সো আই এম নট বাইং ইট, বাট আই নো আদার শরিয়া বোর্ড they have taken the call that you can actually do that. So
This That is one side. interpretation তাহলে matters a lot. Interpretation matters a lot. So that is one thing. So let's say কিছু কিছু ফান্ড আছে লাইক আস শরিয়াতে যারা হচ্ছে ডিভিডেন্ড পিউরিফিকেশন করে। সো দ্য শরিয়া রেগুলেশন ইজ ধরেন আপনি ফান্ড থেকে 5 টাকা পেলেন, ধরেন লেটস সে ওই কোম্পানিটার টোটাল প্রফিটের লেটস সে 20% হচ্ছে বা ধরেন 10% বা 5% হচ্ছে ইন্টারেস্ট ইনকাম থেকে আসছে। সো হোয়াট ইউ ডু ইজ ইউ অ্যাকচুয়ালি সেপারেট ইট ফ্রম ইউর ফান্ড অ্যান্ড ইউ ডোনেট ইট টু আ চ্যারিটেবল। Right. সো ডিভিডেন্ড পিউরিফিকেশন, রাইট? সো কিছু শরিয়া ফান্ড আছে বাংলাদেশে, আমরা ডিভিডেন্ড পিউরিফিকেশন করি। কিছু শরিয়া ফান্ড আছে হচ্ছে ওরা ডিভিডেন্ড পিউরিফিকেশন করে না। ওই ক্ষেত্রে যিনি ডিভিডেন্টটা পান, ফাইনাল ইনভেস্টর, ইটস হিজ রেসপন্সিবিলিটি টু অ্যাকচুয়ালি ডু দ্যাট। সো দেয়ার আর লটস অফ লাইক So, টেকনিক্যাল হ্যাঁ, ইস্যুস। মানে যেটা বোঝা যাচ্ছে যে পিওর কম্প্যারিজন অনেক সময় হয় না, না, রাইট? এন্ড ইটস নট জাস্ট একটা ফান্ড, ইটস মাল্টিপল ফান্ড। তুমি বলো যে মার্ক টু মার্কেটে অনেক সময় কয়জন করে কয়জন করে না, রাইট, সো এটা পিওর কম্প্যারিজন পাওয়াটা খুব difficult. ইউ নিড দ্যাট নলেজ Right. যে টু আন্ডারস্ট্যান্ড যে কে কি কোনটা করতেছে, রাইট? দেয়ার ইজ স্টিল আ লট অফ গ্যাপস Right. ইন আন্ডারস্ট্যান্ডিং। সো শরিয়া নিয়ে যদি আমি আরেকটু বলি, সো একটা হচ্ছে যে শরিয়া ফান্ডে তো আপনি ফিক্সড ইনকাম সিকিউরিটিজে ইনভেস্ট করতে পারবেন না। অ্যান্ড গিভেন হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য ইসলামী ব্যাংকস, এক্সেপ্ট ফর ওয়ান ব্যাংক, রাইট? বাকি সবই তো লাইক উই অল নো দ্য স্টোরি, উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ইট মেনি মেনি টাইমস, রাইট? সো আপনার জন্য এখন অপশন হচ্ছে আপনি ট্র্যাডিশনাল ব্যাংকের, ট্র্যাডিশনাল ভালো ব্যাংক যেগুলো, সেফ ব্যাংক যেগুলো, এগুলার শরিয়া যে প্রোডাক্ট আছে যদি থাকে, আপনারা ওইগুলাতে ইনভেস্ট করতে পারেন। অথবা হচ্ছে আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। সো স্টক মার্কেটে যখন ইনভেস্ট করা হচ্ছে, যখন আপনি শরিয়া কমপ্লায়েন্টভাবে ইনভেস্ট করছেন, ব্যাংকিং সেক্টর কিন্তু আপনার ইয়ের বাইরে। যেমন আপনি একটা বলছিলেন যে উই ইনভেস্ট ইন ব্যাংকস, ফার্মা, এই দুইটা আমার টপ গিয়ে, কিন্তু যখন এই শরিয়া প্রোডাক্ট আসছে আমি তো ট্র্যাডিশনাল ব্যাংকে ইনভেস্ট করতে পারবো না। সো আমার কিন্তু মার্কেটে একটা পোর্শন পাব। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গেটিং রিফ্লেক্টেড এই যে শরিয়া ফান্ড, মানে যে সমস্ত ফান্ড ম্যানেজাররা শরিয়া ফান্ড লঞ্চ করেছে এবং ম্যানেজ করছে, ইটস গেটিং রিফ্লেক্টেড ইন দেয়ার পারফরমেন্স। যেহেতু বড় একটা জায়গা থেকে তারা সরে গেছে, সো ইটস গেটিং দেয়ার। বাট এগেইন ইফ ইউ লুক অ্যাট, মানে as an investor, when you have a principle, you have to sacrifice something. Like if you look at the ESG return, Right. you will see যে ESG return কিন্তু ট্র্যাডিশনাল রিটার্ন চাইতে একটু হলেও কম। Yeah. Because like that is like what you are actually giving up for your belief or your principle. So ওইটার জন্য। True. So Yeah. বাট আই উড সে ধরেন শরিয়া ফান্ডে যারা আছে, যেহেতু ওনারা এখনো ইয়েতে করতে পারছে না, ট্র্যাডিশনাল প্রোডাক্টেও করতে পারছে না, এবং যেহেতু ইসলামী ব্যাংকগুলোতেও দেয়ার ইজ আ কোয়েশ্চেন মার্ক দেয়ার ওয়েদার দে শুড কিপ দেয়ার মানি অর নট, ফাইন্ড সাম গুড ফান্ড ম্যানেজার্স, সি দ্য শরিয়া বোর্ড, তারা কিভাবে ফান্ডটা ম্যানেজ করে দেখেন, অ্যান্ড ইউ ইনভেস্ট উইথ দেম। অ্যান্ড আই থিঙ্ক রাফলি শরিয়াতেও অ্যানুয়ালি একটা 10%-এর কাছাকাছি বা 10%-এর উপরে রিটার্ন Yeah. পাওয়া সম্ভব। Sorry. শরিয়ার ব্যাপারে যদি আরেকটা জিনিস বলি, শরিয়াতে হচ্ছে হাউ শরিয়া ফান্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার টু ফান্ড। Right. টু অ্যান্সার দ্যাট, এটার রিস্ক ম্যানেজমেন্টটা ইজ মাচ বেটার আই উড সে। সো আমাকে অন্য ফান্ডটাতে হচ্ছে আসলে আমাকে অনেক কিছু করতে দেওয়া হয় না, যেটা আমরা যখন শুরুতে ডিজাইন করছিলাম তখন হচ্ছে শরিয়া ফান্ডটাতে আমার রিস্ক ম্যানেজমেন্টের অ্যাপ্রোচটা, ধরেন আমি কতখানি ক্যাশ রাখতে পারবো, এই জিনিসগুলা ওয়াজ ডান ইন আ মাচ মোর লেনিয়েন্ট। দ্যাট মেক সেন্স, কারণ মানে যখন ইনভেস্টার্সের সাথে কথা বলি, রাইট, দেয়ার আর ফিউ পিপল যাদের জন্য শরিয়া ইজ নন নেগোশিয়েবল, রাইট? নন নেগোশিয়েবল ইন দ্য সেন্স যে আমি রিটার্ন স্যাক্রিফাইস করবো। রাইট। অন দি আদার হ্যান্ড, এইটা ভেবেও অনেক সময় দে ইভেন গো ফর আ ফিউ রিস্কিয়ার অ্যাসেটস অ্যাজ ওয়েল মার্কেট, অ্যান্ড এরকম থাকে যে আচ্ছা মেবি কিছু পার্সোনাল ক্যাপাসিটিতে ইনভেস্ট করা, মেবি কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করা, অ্যান্ড দোজ আর কনসিডার্ড মাচ মোর রিস্কিয়ার, অ্যান্ড ওখানে যাচ্ছে জাস্ট ফর দ্যাট শরিয়াটা নেওয়ার জন্য। প্রবাবলি ওরা পার্সোনালি এই রিস্কটা নিত না যদি আদার অপশনস আর অ্যাভেলেবল, অ্যান্ড ইন দ্যাট সেন্স দি আদার অপশন ইজ আ শরিয়া মিউচুয়াল ফান্ড, রাইট? মেবি ইয়েস, ইটস নট অ্যাজ মানে হাই রিটার্ন দিচ্ছে না অ্যাজ দে আর প্রমিসিং, বাট at the end of the day, it's much less riskier than those options, right? So to add to that point, আসলে মানে আমাদের দেশে যারা ইনভেস্টর বা যারা সাধারণ মানুষ, ওনাদের
কমন পিটফলের মধ্যে একটা হচ্ছে এই সেফটির কনসেপ্টটা Yeah. they don't clearly understand, right? Like you and me, we are talking about one particular company a while ago, right? It's not that that particular company is dishonest Yeah. or owner their intention kharab. I cannot invest in that particular company just because how the deal is structured. Right. It's as simple as that, right? So safety মানুষজন মনে করে আচ্ছা ব্যাংক বলছে এটা তো সেফ হবে, বাট উই হ্যাভ সিন দ্যাট লাইক দ্যাট হ্যাজ নট বিন দ্য কেস। বা এনবিএফআই এটা বলছে এটা তো সেফ হবে। When you are investing, yeah, you have to look at the track record of the people behind it, and you also have to look at the structure. ধরেন যেই প্রপোজালটা আপনার কাছে আসছে, ধরেন শরিয়া কমপ্লায়েন্ট প্রপোজাল বা ধরেন জেনারেল প্রপোজাল, এই প্রপোজালটাতে যদি এটা কি একটা স্ট্রাকচার্ড প্রোডাক্ট নাকি আনস্ট্রাকচার্ড প্রোডাক্ট, এটা যদি স্ট্রাকচার্ড প্রোডাক্ট হয় এইটার পিছনে রেগুলেটরটা কি, ওইটা কি বাংলাদেশ ব্যাংক নাকি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এই বেসিক নলেজটা যদি আপনার থাকে particularly safety ইয়েতে, in that case you will actually be very safe, মানে you will not lose your capital. Because as a fund, you cannot invest in those unsafe, unstructured products. করতে পারবা না। So এখানে you have to follow your regulations, right? And also mutual fund itself, বা open fund itself is a very regulated product. Right. So আমার ধরেন I have my custodian, I have my trustee, I have my I am working as the asset manager. So there are different independent bodies যারা এইটার সেফটিটাকে এনশিওর করতেছে, রাইট? আমি যাতে উল্টাপাল্টা কিছু না করি বা কোনো একটা পার্টিকুলার পার্টি যাতে উল্টাপাল্টা কিছু না করে, দেয়ার আর এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি স্ট্রাকচার দিস ইন আ ওয়ে যে একজন আরেকজনকে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখছে। In many products you can get bigger return, but you have to look at this যে এই চেক অ্যান্ড ব্যালেন্সের স্ট্রাকচারগুলো আছে কিনা অ্যাজ আ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। আদারওয়াইজ লাইক ইভেন ইফ ধরেন ভালো উদ্দেশ্য নিয়েই ধরেন ইফ সামওয়ান ইজ টেকিং মানি ফ্রম ইউ, বাট যদি চেক অ্যান্ড ব্যালেন্স প্রপারলি স্ট্রাকচার না থাকে, এটা যদি রেগুলেটেড না হয়, গভর্নেন্স না থাকলে ইউ উইল দেয়ার ইজ আ ভেরি হাই চান্স দ্যাট ইউ আর গোইং টু লুজ ইউর মানি। So yeah, I think talking about you a little bit. Right. So how do you invest your money? Money, if you think about yourself as a person, not the fund, not anything. Tomar nijer taka, how do you invest it and what's your philosophy? Is it structurally different from how you invest the funds? Right. Or is it more, are you a bigger risk taker? Interesting. Okay, so that's a very good question. Right. So আমি যেটা বলবো ধরেন how do I do it? এবং I think it's not very different or it's not very difficult. I think most of the people should be able to think about it in this way. So firstly you set a return target, right? How much return do you want every year? So that's where you start from. That's why that's most where, people কিন্তু অন্যটা করে, right? মানে যে কোথায় কি অ্যাভেলেবল আছে ওটা দেখে, right? But you first start from setting your return. I first start from setting my return target. কারণ I think যে আপনার রিটার্ন টার্গেট যদি হয় 30% ভার্সাস আপনার রিটার্ন টার্গেট যদি হয় 15%, your approach would be completely different, right? So আমার রিটার্ন টার্গেট is roughly in the long run 15%. So I think আমাদের দেশের যেটা ইনফ্লেশন 9 to 10%, আমি যদি ইন দ্য লং রান 15% একটা রিটার্ন জেনারেট করতে পারি, I can actually accumulate significant wealth, right? I can maximize my wealth creation. So এইটা বের করার পরে দেন what you have to look at a very few other factors. One is your ability to take risk, right? এখানে আমরা ফাইন্যান্সের ভাষায় we look at the ability and the willingness, right? So এইটাতে একটা ম্যাচ থাকতে হবে, right? As I am younger, আমার ক্যারিয়ারে আরো অনেক দিন বাকি আছে, I personally feel like my ability to take risk is a bit higher, above higher side, right? So আমার রিটার্ন টার্গেট হইলো, আমার রিস্ক প্রোফাইল হইলো, দেন ইফ আই হ্যাভ এনি আদার নিডস, ডু আই নিড এনি লিকুইডিটি, আমার ট্যাক্সের কি ইমপ্লিকেশন আছে, আমার কোনো ইউনিক সার্ভিস, ডু আই ওয়ান্ট টু বি আ শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টার, এইগুলো তো পার্সন টু পার্সন ভ্যারি করে, রাইট? সো এই জিনিসগুলো নিয়েও লাইক ইউ হ্যাভ টু, ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইউর পার্সোনাল মানি, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট দিস থিংস আ লট, রাইট? লিকুইডিটি নিড আছে কিনা, ট্যাক্সের ইমপ্লিকেশনটা কি হচ্ছে, আমার কোনো স্পেসিফিক কোনো ইস্যু আছে কিনা, এগুলা করে হোয়াট আই কেম টু যে আমি একটু ইকুইটি হেভি ইনভেস্টর, ওকে? সো আমার যে টোটাল পোর্টফোলিওটার
রাফলি 70% ইকুইটিসে and 30% হচ্ছে ফিক্সড ইনকামে। Right. So 30% fixed income, if I am getting, let's say, 10%, so that is 3%, right? And then we 70%, if I am getting 20%, that is 14%. Right. So roughly 16-17% একটা return Right. আমার থাকবে। Got it. And equity তো, as you understand, is very volatile. It It might is. be like 5 years it will be flat, then Yeah. 1 year it can double, এবং Right. ওই 5 বছরের রিটার্ন মানে it can come in 2 weeks. Yeah. So that is one thing. And second হচ্ছে I invest in my own funds. As a fund manager, like, are you allowed to invest in UCB's funds? Yes, I am. But হচ্ছে এখানে একটা রেগুলেশন আছে, ইনসাইডার ট্রেডিং রেগুলেশন, যেটা আর কি। সো ধরেন লেটস সে আমার ফান্ডের ডিভিডেন্ড দেওয়া হবে। সো ডিভিডেন্টের ডেটটা যেদিন অ্যানাউন্স করা হবে তার 1 মাস আগে বা 2 মাস আগে এবং 1 মাস পরে হচ্ছে আমরা ইনভেস্ট করতে পারি না, যারা রিলেটেড পার্টি। সো এটা অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য কোম্পানির ক্ষেত্র ধরেন। সো এই রেগুলেশন অনুযায়ী হচ্ছে করা যায় না। বাট এর বাইরে আই ক্যান invest anytime I want. But as a fund manager, I believe it's very important to have skin in your game. Right. So now I am looking at personal fund management aspect থেকে, maybe if I can get into some PVC structure, so that will stay here for the long run, maybe 10 years. P is possible. VC would be very tough. Right. As risky as you get, right? I don't know কতটুকু time frame ta ki hobe, I'm not sure. It's a huge long time that, right? If you look at the current generation now, and even like people who are getting involved in investing, ekhoncar generation ta na, I feel they're much more financially aware. Right. They're much more finance savvy, if that makes sense. Je ora ekhoni chinta korteche how to build long term wealth, what are the options for investment apart from সঞ্চয়পত্র, আর কি আছে and stuff. What's good for them, what's their risk appetite. People who are just earning money, just মনে করো চাকরিতে ঢুকলো অথবা even টিউশনি করে earn করতেছে, right? What are like 2-3 advices that you have for them, যে ওরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারবে? So হ্যাঁ, it's very মানে কি বলবো, it's very beneficial for us, for the society as well, যে আমরা মানে ইয়াং জেনারেশন যারা, দে আর মোর ইনটু ওয়েলথ ক্রিয়েশন, রাইট? আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন যারা ছিল, দে ওয়ার লাইক মোর ইনটু ইনকাম জেনারেশন, কিন্তু ওয়েলথ কিভাবে ক্রিয়েট করতে হবে এর ব্যাপারে মানুষজনের হয়তো অত ক্লিয়ার ধারণা ছিল না, বা সত্যি কথা বলতে অত বেশি অপশনও ছিল না। সো এখন যেহেতু ধরেন আমাদের ইকোনমিক স্টেট একটু বেটার হয়েছে ইন দ্য লাস্ট 30-40 ইয়ার্স, সো জেনারেশনাল একটা চেঞ্জ আসছে, মানুষজন মোর ওয়েলথ ক্রিয়েশনের প্রতি, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসের প্রতি আরও স্যাভি, এবং এখানে অবশ্যই আমাদেরকে আরও কাজ করতে হবে টু মেক দেম মোর অ্যাওয়্যার অ্যান্ড এভরিথিং। সো 2-3টা অ্যাডভাইস যদি আমি দেই, সো আমার যেটা ধারণা, একটা হচ্ছে যে সেভিংসটা খুব ইম্পর্ট্যান্ট, রাইট? সো ইফ ইউ আর সেভিং লাইক 10% of your income or 20% of your income, try to increase it a little bit. I can understand যে এখন একটা ইনফ্লেশনারি পিরিয়ডে এই জিনিসটা অনেক কঠিন মানুষজনের জন্য কি কিছু টাকা সেভ করা, বাট আপনি ধরেন মাসে 5,000 টাকা সেভ করতেছেন অ্যান্ড খুব হাই রিটার্ন জেনারেট করতেছেন, ভার্সাস একজন প্রতি মাসে 10,000 টাকা সেভ করতেছে এবং একটু লো রিটার্ন জেনারেট করতেছে। 10,000 টাকা যে লোকটা সেভ করতে পারছে তার কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা আগে আসবে, রাইট? এবং আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড এটা বলাটা যতটা সহজ, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করাটা অনেক টাফ, কিন্তু সেভিংসটা ইম্পর্টেন্ট। ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি ইন এনি ওয়ে সেভ আ গুড পার্সেন্টেজ অফ ইউর ইনকাম, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা ইজিয়ার, স্পেশালি ফর ইয়াঙ্গার পিপল। সেকেন্ড হচ্ছে, your investment decisions should be based on your judgment. এইটা আমরা খুবই মিস করি, বিকজ আমাদের মধ্যে একটা হার্ড মেন্টালিটি কাজ করে। হার্ড মেন্টালিটি কাজ করে বলতে হচ্ছে অন্যরা সবাই কি করতেছে আমি ওটা করব, বা এই যে স্টকটা XYZ একটা স্টক, এইটার দাম এত টাকা বাড়ছে, সো আমিও এই স্টকটাতে ইয়ে করব। আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন অন্যের কথা শুনে নিতে পারবেন না। ইউ হ্যাভ টু ডু ইয়োর ওন রিসার্চ অ্যান্ড মানে ইয়োর ওন জাজমেন্ট কল। এইটা করে আপনার রিটার্ন হয়তো কম হবে, কিন্তু ইউ উইল হ্যাভ দ্যাট কনফিডেন্স সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট। থার্ড হচ্ছে, আই উড সে
be open to new financial products but in a cautious way, right? So বাংলাদেশে তো নেক্সট 4-5 বছরে অনেক নতুন নতুন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আসবে, ওইগুলার ব্যাপারে কশাসলি লুক অ্যাট দ্যাট স্ট্রাকচার এবং ওইগুলাতে আপনারা আস্তে আস্তে ইনভেস্ট করেন। সো এইগুলোর ব্যাপারে একটু অ্যাওয়্যার থাকে না। সো আই থিঙ্ক এই তিনটা, ইফ সামওয়ান মেনটেন্স দ্যাট পার্সন ক্যান জেনারেট গুড রিটার্ন অ্যান্ড বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট উইদিন আ সার্টেন এজ। আমার মনে হয় আমরা লাস্টে যে তিনটা পয়েন্ট বললাম এইটাই শুড বি দ্য টেক অ্যাওয়ে, রাইট? সো when you are building your own portfolio, think about these factors, especially the safety, ধরেন কারেন্ট কন্ডিশনে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার। And when you are investing your own money, spend some time just thinking about it. It's as simple as it can get. If possible, write it down. So what do you actually want, right? আপনার রিটার্ন টার্গেট কি, আপনি অ্যাকচুয়ালি কি চান, আপনার লিকুইডিটি নিড কি, আপনার রিস্ক প্রোফাইল কি, আপনার কাছে কি কি অ্যাভেলেবেল অপশন আছে, এর মধ্যে কোন অপশনটা আপনার কাছে সেফার মনে হচ্ছে, কোন অপশনটা সেফার মনে হচ্ছে না। এইরকম নিজে জাজমেন্ট করে ইউ মেক ইউর ইনভেস্টমেন্ট ডিসিশন অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্যাট ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স গোল। লাইক ইফ ইউ ক্যান achieve it as early as you can, your life can be much more better, right? মানে it gives, মানে what is financial independence? If I have to do a takeaway, financial independence হচ্ছে you can do what you want whenever you want with whom you want it, right? You can actually design how you want to live your life. So আমাদের তো financial independence অনেক, when you want to wake up. you can decide when you want to wake up. So financial independence এর সংজ্ঞা কিন্তু এইটাই। সো ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি রিচ টু দ্যাট লেভেল, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু মেনি ওয়ান্ডারফুল থিংস, রাইট? ইউ ক্যান অ্যাকচুয়ালি ফলো your passion, you can actually do what you want to do, you can help people, you can make an impact, right, in the society, however you want to feel it. But ওই জায়গাটায় না পৌঁছানো পর্যন্ত কিন্তু এই ডিসিশনগুলো আমাদের জন্য খুব কঠিন, স্পেশালি যারা ইয়াঙ্গার পিপল, রাইট? সো থিঙ্ক অ্যাবাউট ইট এবং এইভাবে সেফলি ইনভেস্ট করে টাকা জমায় ইনভেস্টমেন্ট ডিসিশন দিয়ে ট্রাই টু গেট দেয়ার সো দ্যাট you can actually do wonderful things for the society. Awesome. And thank you, Sami, for coming today. I think our Thank you, community Sam will bhai. be extremely benefited. আজকে যে ডিসকাশনগুলো ছিল, there's a lot of discussion going on, especially with investments right now, with so many macro issues and as well as আমাদের নিজেদের দেশের ভিতরেও so many issues. I think everyone wants to know where they want to put their hard-earned money, right? And I think this discussion will be extremely beneficial. I had a great time. Thank you, Sami. Right. Thank you. Fine.